বলেন এখন আজান শেষে আবার আমরা চলে আসছি আমাদের আমরা জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল থেকে আউটসোর্সিং নিয়োজিত শ্রমিকরা যারা এখানে আছে সবাই আউটসোর্সিং। তো আমরা গত 10 মাস ধরে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে বিনা বেতনে শ্রম দিয়ে আসছি। জাতীয় বক্ষব্যাধি মহাখালী হাসপাতালে আমাদের হাসপাতালে নতুন ঠিকাদারি পেয়েছে। তো আমাদের যে পুরাতন লোক ছিল সবাইকে বের করে দিয়ে ঠিকাদার নতুন লোক নিয়োগ দিচ্ছে। আর আমরা পুরোনো যে লোকগুলো ছিলাম তাদেরকে এক একজনকে ডেকে নিয়ে ঠিকাদার 1 লাখ 1.5 লাখ টাকা করে চাইছে। তো আমরা যখন আমাদের পরিচালকের কাছে যাই, পরিচালক মহোদয় আমাদেরকে বলেন যে তোমরা ঠিকাদারের কাছে যাও, আমরা ঠিকাদারকে আমি তোমাদের ব্যাপারে বলে দিচ্ছি যে আমাদের পুরোনো লোক বহাল রেখে নতুন লোক নেওয়ার জন্য। আমরা যখন ঠিকাদারের কাছে যাই, ঠিকাদার আমাদের কাছে 1 লাখ 1.5 লাখ টাকা করে টাকা চায় আর বলে যে এটা আমরা বেশি চাইনি। তো আমরা যখন ঠিকাদারকে জানাই যে আমরা এই 10 মাস বেতন ছাড়া ডিউটি করার পরে আমাদের অবস্থা খুবই শোচনীয়, ঈদের ভিতরে ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দিতে পারি নাই, নিজেরা ঈদে একটা ভালো মন্দ খাইতে পারি নাই, সেখানে 1-1.5 লাখ টাকা আমাদের কাছে স্বপ্নের মতো। তো ঠিকাদার আমাদেরকে এরকম বলছে যে আপনারা যদি টাকা দিতে পারেন তাহলে আমাদের কাছে আসবেন, আর টাকা না দিতে পারলে আমাদেরকে বিরক্ত করবেন না, আমাদেরকে নতুন লোক নিতে দেন। আমরা আবার আসি পরিচালকের কাছে, পরিচালক বলেন যে আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি, আমি আবারও বলবো। কিন্তু ঠিকাদার আমাদেরকে বলে যে আমাদের ব্যাপারে নাকি প্রতিষ্ঠান থেকে কোনোভাবে জোরালো কোনো দাবি জানানো হয় নাই। তো আমরা আজকে 3 দিন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের সামনে, জাতীয় মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের সামনে আমরা মানববন্ধন করে আসছি। আজকে যখন সকালবেলা আমরা যখন আমাদের প্রতিষ্ঠানে যাই, দেখি যে নতুন নতুন লোক 42 জন লোক তাদের যোগদান পত্র নিয়ে চলে আসছে। যোগদান পত্র নিয়ে চলে আসছে। আমরা যখন দেখি পড়ার পরে আমরা এখন সভাভবনের সামনে আসছি। আর ঠিকাদার এও বলছে যে তারা সেক্টরে টাকা দিয়ে পর্যন্ত আসছে, তারা কাকে নাকি 25 লক্ষ টাকা দিচ্ছে, দিয়ে এই পর্যন্ত তাদের এই ঠিকাদারি নেওয়া। এমনকি আমাদেরকে রুমের ভিতরে এমন হুমকি দেওয়া হয়েছে যে আমরা এখানে ঠিকাদারি করতে আসছি, এখানে আমরা আঙুল চষার জন্য আসিনি, এমনি আমরা বসে নাই, আমরা সেক্টরে টাকা দিয়ে এখানে আসছি। তো আজকে আমরা সভাভবনের সামনে আসছি। গতকাল ইসমাইল স্যার সভাভবনে যে আইজি সাহেব ছিলেন ওনার সাথে কথা হয়েছিল, উনি আমাদেরকে আজকে ডাকছিলেন এখানে আমাদের সাথে কথা বলার জন্য। কিন্তু আমরা যখন আজকে ওনার সাথে যাই কথা বলার জন্য, গিয়ে দেখেছি উনি নাই, উনি বের হয়ে গেছে। আমরা সকাল থেকে এতগুলো নারী শ্রমিক এখানে সভাভবনের সামনে না খেয়ে দিয়ে ছোট ছোট ছেলে মেয়ে রেখে, বাড়ির বাসায় রেখে, দুধের বাচ্চা রেখে আমরা এখানে আসি সারাদিন বসেছিলাম, কিন্তু আইজি সাহেব আমাদের সাথে দেখা করেন নাই। আমরা এখন জিআইজির সাথে কথা বলে আসছি। জিআইজি আমাদেরকে জানান যে এই ব্যাপারটা ওনারা দেখবেন বা আইজি সাহেবের সাথে কথা বলার জন্য। এখন এই শ্রমভবন শ্রমিকদের জন্য। আমরা এসে যদি আইজি সাহেবকে না পাই, আইজি সাহেবের সাথে কথা বলতে না পারি, তাহলে এই শ্রমভবন কেন? আমরা শ্রমিকরা যদি শ্রমভবন থেকে কোনো সুবিধা না পাই তাহলে শ্রমভবন কেন রাখা হয়েছে? আর আমরা কেন সারাদিন এতগুলো নারী শ্রমিক এই শ্রমভবনের সামনে না খেয়ে, দুধের বাচ্চা রেখে, ছোট ছোট বাচ্চা রেখে আমরা এখানে বসে আছি? তো আপনারা শুনলেন যে আমাদের সাথে যেই সচিব স্যার আমাদের যেই আশ্বাস দিয়েছিল যে আপনাদের কারো চাকরি যাবে না, আপনারা সবাই এখন হয়েছে যে নতুন যদি ঠিকাদারও থাকে তাহলে যাতে আমাদের কারো চাকরিচ্যুত না করে, এবং ঠিকাদার যাতে এই কথা বাতিল হয়ে যায়। অর্থ মন্ত্রণালয় সেই কাজগুলো মানে কাগজপত্র পাঠানো হয়েছে, সুপারিশ পাঠানো হয়েছে। সেই সুবাদে আমরা যখন বক্ষব্যাধিতে গতকালকে হাসপাতালে যাই এবং আমাদের সাথে জাতীয় নাগরিক কমিটির শ্রমিক লোক ছিল, তো সেই জায়গায় আমরা যখন পরিচালককে মানে পরিচালক সাহেবকে যখন বলি যে এই বিষয়টা স্যার আপনি ঠিকাদারের সাথে আলাপ আলোচনা করে এটা একটা সমাধান করেন, তা না হলে আমরা এই শ্রমিকগুলো এত বছর 20 বছর যাবত চাকরি করতেছে, তারা কোথায় যাবে? তখন ওই স্যার বলে উনি ঠিকাদারের সাথে কথা বলবে। কিন্তু সকাল হতে না হতেই এই পুরো নতুন শ্রমিকদের সে যোগদান করিয়েছে, এবং এই যে আমাদের যে বোনরা এখানে বসে আছে তারা এখন এই যে চাকরি ছেড়ে এবং এই যে অসহায় জীবন নিয়ে তারা সকাল থেকে না খেয়ে এই শ্রমভবনে এসেছে। তো আপনারা জানেন যে সচিব স্যার আমাদের একটা কমিশন গঠন করে দিচ্ছে। সেই কমিশনের কাজ হচ্ছে কোথাও যাতে শ্রমিকদের ছাঁটাই না হয় এবং 15 দিনের মধ্যে সকল বেতন বোনাস এবং যত বকেয়া বেতন আছে পরিশোধ করা। তো ঈদের কারণে হয়তো এটা আমাদের পিছু হয়ে গেছে, কিন্তু আজকে যে অবস্থা দেখলাম, আজকে যে সিচুয়েশন আমরা বুঝতে পারলাম,
এই আজকে যাকে এই কমিটির প্রধান করে দায়িত্ব দেওয়া হয়েছে সে তাকে দিয়ে আমরা মনে হয় যে কোনো কিছু হবে না, কারণ উনি আজকে সারাদিন এখানে যে 31 জন শ্রমিক বসে আছে এবং তাকে আমরা 15 থেকে 20 বার ফোন করছি, কিন্তু সে ফোনটা রিসিভও করে নাই। তাহলে বুঝেন যে এই কমিশনের যে গঠন হয়েছে তারে দিয়ে আমাদের এই মুক্তি আশা করি না আমরা। তো আজকে আমরা এই একটা সিদ্ধান্ত আসতে চাই, যত বকেয়া বেতন শ্রমিক আছে যারা এখনো পান নাই, যাদেরকে চাকরিচ্যুত করতে সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের বলতে চাই, আপনারা সবাই যার যার অবস্থান থেকে তৈরি থাকুন। আমাদেরকে ইসমাইল সাহেব ওই জায়গায় তাকে 6 ঘন্টা সময়, আগামীকাল সকাল 10টার ভিতরে যদি আমাদের কারো সাথে যোগাযোগ না করে এবং আজকে যে কাজগুলো সে করছে সেটা যদি সে ভুল স্বীকার না করে, তাহলে আমরা সারা বাংলাদেশের সকল যে আউটসোর্সিং ভাই বোনেরা আছে তাদেরকে আমরা এই জায়গায় আনতে বাধ্য হব। আরেকটা কথা বলতে চাই, তারা সবসময় আঙ্গুল তোলে কিন্তু সচিবালয়ের দিকে। আমরা আউটসোর্সিং কর্মচারীরা সচিবালয় ঘেরাও করার মতন জায়গায় আমরা যেতে চাই না, কিন্তু তাদেররা বলে যে ওই জায়গায় আপনাদের কাজ, এই জায়গায় কোনো কাজ নাই। তাই আমরা বলতে চাই যে আমাদের যদি এই আন্দোলনে যদি আপনারা সঠিক নিয়ম বাস্তবায়ন না করেন এবং এই ভাই বোনদের যদি চাকরি ফেরত না দেন, আর যদি কোনো ঠিকাদার একজন লোককে চাকরিচ্যুত করে এবং এই যে মুগদা মেডিকেলের যে যদি চাকরিটা আবার পুনরায় বহাল না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। সেই জন্য আমরা আউটসোর্সিং কর্মচারীদের দায়ী করতে পারবেন না। তো আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট মাহবুব রহমান ইসমাইল সাহেব। উনি আমাদের আজকে সারাদিন আমাদের সাথে ছিল এবং তার মোবাইল দিয়েই আজকে বিভিন্ন জায়গায় বারবার ফোন করছে, কিন্তু তার ফোনটাই রিসিভ করে নাই। আজকে যদি একটা আইনজীবীর ফোন রিসিভ না করে, তাহলে আমরা তো সাধারণ কর্মচারী, তারা আমাদের কি তারা গুরুত্ব দিবে? তো আমরা বলবো ইসমাইল ভাই আমাদের সাথে আপনি আমাদের আপনার মূল্যবান বক্তব্য দিবেন এবং দিক নির্দেশনা দিবেন। যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেভাবে বাস্তবায়ন করার জন্য রাজপথে থাকবো ইনশাল্লাহ। প্রিয় শ্রমিক ভাই বোনেরা এবং এখানে যারা অন্যান্য আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আইন শৃঙ্খলার বাহিনী যারা দায়িত্বে আছেন এবং সরকারের যারা সংবাদ গোয়েন্দা সংস্থা যারা আছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, একটা সমস্যা যদি ছোট থেকে যদি সমাধান হয়ে যায় তাহলে অনেক ভালো, সবার জন্য ভালো হয়। আবার ছোট থেকে অনেক সমস্যা কিন্তু অনেক বড় হয়ে যায়। আজকে এই যে জাতীয় বক্ষপতি মহাকালী, আপনারা শুনলেন জান্নাতের বক্তব্য, আরো কয়েকজনের বক্তব্য শুনলে আপনাদের চোখে পানি আসবে। 20 বছর 16 বছর যাবৎ চাকরি করে এরা। কোন চাকরি করে? যার শরীরে ক্যান্সার হয়ে যায়, শরীরের মাংস খুলে পড়ে যায়, টিবি হয়ে যায়, প্রস্রাব পায়খানা করতে পারে না, অনেক ধনী লোকের স্ত্রী, মেয়ে, ছেলেরাও তার সামনে যায় না, তখন এই পেটের দায়ে আজকে এই কাজ করে যাচ্ছে আমাদের আউটসোর্সিং এই নারী শ্রমিক বোনেরা। ঠিক আছে নাকি? আজকে সেখানে কাজ করছে, 16 বছর যাবৎ কাজ করছে, 20 বছর যাবৎ কাজ করছে, গত 10 মাস যাবৎ কোন বেতন দেওয়া হল না এই শ্রমিকদের। সরকার পরিবর্তন হলো, ফ্যাসিস্ট পরিবর্তন হয়ে গেল, কিন্তু এই আউটসোর্সিং এর যে ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্ট কিন্তু পরিবর্তন হয় নাই। আমাদের এখন আউটসোর্সিং এর ফ্যাসিস্টটা কোথায় বসে আছে এটা আমরা শিকড় খুঁজে পেয়ে গেছি। এই আউটসোর্সিং যারা কন্ট্রাক্টর, তারা শ্রমিকের কাছে 5% সরকারের কাছে নিবে। এখন শ্রমিকের টাকাগুলো 15%, 20% কমিশন কন্ট্রাক্টররা চুষে নিচ্ছে। একজন আউটসোর্সিং এর শ্রমিকের কাজের জন্য তাকে 1 লাখ 1.5 লাখ টাকা তার কাছে নিয়ে নিচ্ছে। সরকারি চাকরির কথা বলে 66টা অধিদপ্তরে, মন্ত্রণালয়ে আজকে সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে
আউটসোর্সিং আছে এখানে। এই শ্রমিকদের, এরা শ্রমিক, এরা কাজ করে, এদের কোনো ঘন্টা নাই, 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করে ওভার টাইম ছাড়া। আজকে এই শ্রমিকরা এখানে দেখেন, গত 9 মার্চ এখানে শ্রম সচিব এসেছিল না? শ্রম সচিব হাজার হাজার শ্রমিকের সামনে 7 দিন অবস্থান ধর্মঘটের পরে একটা সিদ্ধান্ত হয়েছে, একটা কমিটি হয়েছে। এই কমিটি বলছে যে 1 নম্বরে বলছে আউটসোর্সিং কর্মচারী, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মজুরি, বেতন, ভাতাদি সংক্রান্ত অভিযোগ শুনানি ও নিষ্পত্তি গ্রহণ করা হবে। এই অফিস বানানো হয়েছে এটা। 2 হচ্ছে যে সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক শ্রমিকের চাকরিচ্যুতির বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য উপাত্তের ভিত্তিতে তদন্তপূর্বক প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে ব্ল্যাক লিস্টিং করা হবে। আজকে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি, এই যে খান এন্টারপ্রাইজ ব্রাদার্স মহাখালী বক্ষপতি হাসপাতালে শ্রমিকের কাছ থেকে 1.5 লাখ টাকা করে চেয়েছে, উনি নাকি 25 লাখ টাকা খরচ করেছে, এই সরকারি দপ্তরে বিভিন্ন স্তরে স্তরে টাকা দিয়েছে। ঠিক কিনা বলেন সবাই? এই ভিডিও আমি জনাব শফিকুল ইসলাম শফিক সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি। এসবি আছেন, ডিএজি আছেন, এনএসআই আছেন, তারা লেখেন। শফিক সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি। এই 25 লাখ টাকা কে খেলো? কোন টাইওয়ালা কোটালা ব্যক্তি এই 25 লাখ টাকা খেলো? আজকে সেই 25 লাখ টাকা আদায় করার জন্য এই গরিব শ্রমিকদের কাছে চাপ দিচ্ছে। সেখানে আমরা গতকাল থেকে শ্রমিকদের বাদ দেওয়া হয়েছে জাতীয় মহাখালীতে বক্ষপতি হাসপাতালে। শ্রমিকরা সারাদিন মানববন্ধন করেছে। আমি নিজে এসেছি, সচিবালয়ে মিটিং ছিল। এই আইজি, উনি ছিল, নতুন আইজি আসছেন, উনি ছিল ওই মিটিং এর মধ্যে। আমি বললাম এই কথা, উনি বললেন আমার অফিসে আইসেন। অফিসে আসলাম, কালকে দেখা করে গেলাম। আজকে দেখা করার কথা বললাম, শ্রমিকদেরকে তো বের করে দিছে। আজকে এখানে সকাল থেকে 31 জন শ্রমিক না খেয়ে বসে আছে। এই আইজি, ওনার সাথে ইন্সপেক্টর যে ফ্যাক্টরিজ, এটা পুলিশের আইজি না, ইন্সপেক্টর ফ্যাক্টরিজ, তার সাথে দেখা করার জন্য ওনাকে আমি অন্তত পক্ষে 20 বার টেলিফোন করেছি আজকে মোবাইলে। ওনার পিএস এর সাথে সাক্ষাৎ করে গেছে আমি নিজে 3 বার, এবং আমাদের শ্রমিকরাও গিয়েছেন। নাকি আপনারা গেছেন না সেখানে? এরপর ওনার অ্যাসিস্ট্যান্ট যে আছে তার সাথে দেখা করেছি। দেখেন, এই আইজি সচিবালয়ে মিটিং শেষ হয়েছে 4টার সময়। তারপরে সে খবর নিছে শ্রমিকরা এখানে বসে আছে, সে বাড়িতে চলে গেছে বা কোথাও চলে গেছে। সে হচ্ছে আউটসোর্সিং শ্রমিকদের সমস্যার সমাধানের জন্য গঠিত কমিটি, সে সভাপতি। নাকি সভাপতির এই হলো চরিত্র। উনি যে গাড়ি নিয়ে চলে গেছে, এই যে একটা পাথর গাড়ি দেখতেছেন পিছনে, এই 4 কোটি টাকা দামের গাড়ি, এই আইজি ওনার বাপ দাদার 14 গোষ্ঠী বাড়িঘর বিক্রি করলেও একটা গাড়ির দাম হবে না। আজকে এই চাকরির বিনিময়ে বাপ দাদার 14 গোষ্ঠী বিক্রি করলেও একটা গাড়ির দাম হবে না। এবং 14 গোষ্ঠীর মধ্যে এই গাড়িতে চলে কিনা তদন্ত করলে বোঝা যাবে। আমি এসবি, এনএসআই, ডিএজি আপনারা বলে তদন্ত করেন। আজকে সেখানে এই গাড়িতে চলে, এই গাড়িতে চললে যে পথ ধারণ করে এই শ্রমিকরা এসেছে তার কাছে বিচার দেওয়ার জন্য, নালিশ দেওয়ার জন্য, সে টেলিফোনে খবর নিয়ে এখানে না আইসা 20 বার আমি ফোন না ধরা বাড়িতে আরাম করতে চলে গেছে। এই আরাম করার জন্য তো তাকে দায় চাকরিটা দেওয়া হয় নাই। একজন থানার ওসি যদি সারা রাত্রে ঘুম হারাম করে সারা রাত থানার মধ্যে বসে ডিউটি করতে পারে আইন শৃঙ্খলার জন্য, আর আপনি এরকম একটা গাড়ি চড়েন, 4 কোটি দামের গাড়ি, সরকারের পেট্রোল, সরকারের তেল খরচ করেন, আর এখানে সমস্যার সমাধান না করে হাওয়া খাওয়ার জন্য এখন বাড়িতে গিয়ে আরাম করবেন, এটা তো হতে দেওয়া যাবে না। সেখানে বাংলাদেশের টাকা দিয়ে হবে না। আপনি ভাবতেছেন চলে গেছেন 31 জন, কালকে থেকে হয়ে যাবে 65 জন। আরেকটা হাসপাতাল আসতেছে এখানে, সারা বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতাল আসবে। আপনার সঙ্গে কথা বলে এক পাত টিপ দিয়ে আমি বুঝে গেছি, যেহেতু প্রায় 40 বছর যাবত আমি শ্রমিক আন্দোলনের সাথে জড়িত, একটা পাত টিভি দিয়ে কালকে আপনার কথায় বুঝে গেছি যে ওই কন্ট্রাক্টরের ওদের হাত নাকি বড়,
ওরা নাকি অনেক শক্তিশালী, এবং আপনি হাসতে হাসতে বলেছেন যে এখন ওদের চাকরি চলে গেলে কি করা যাবে, অর্থাৎ মন্ত্রণালয়ে যে নির্দেশনা দিয়েছে সেটা নাকি কচু পাতার পানি উনি বলছেন, অর্থাৎ মন্ত্রণালয় মানে না, ওরা গোড়া কোথায় খুঁজে বের করতে হবে আমাদের এই দলের ভিতরে কোন গোড়ায় চলে সেখানে। আমরা কালকে আসবো, শ্রমিকরা আসবে, যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন এখানে শ্রমিকরা আসবে, সকালে এবং বিকালে যাবে এখান থেকে। চাই না আমরণ অনশন করতে, শ্রমিকরা আমরণ অনশন করতে চেয়েছে, আমি বলেছি বাবা তোমরা আমরণ অনশন না করে প্রত্যেক দিন সকাল 10টায় আসবা এবং 5টায় যাবা। এইভাবে আরো বাংলাদেশের যে 6 লাখ শ্রমিক আছে, 66টি অধিদপ্তর আছে, সরকারি প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানের শ্রমিক একটা একটা করে যখন আসবে তখন আপনার এমনও হতে পারে শ্রমিকরা দাবি তুলতে পারে যে আপনি যখন অযোগ্যতার পরিচয় দিয়েছেন, দায় দায়িত্বের পরিচয় দিয়েছেন, ওই যে আপনার গ্রিক যখন পড়ে তখন নিরু তখন বাঁশি বাজায় বসে বসে আরামে, আর ওই গ্রিকের আগুন দেখে সে বসে বসে মজা উঠে, আপনাকে মজা উঠতে দেওয়া হবে না। বাহানার পরিত্যাগ করেন, সুন্দরভাবে কাজ করেন, সমস্যার সমাধান করেন ছোট থাকতে। যদি শ্রমিকের সমস্যা থাকে সমাধান করেন, কন্ট্রাক্টরকে ব্ল্যাক লিস্টিং করেন এবং ধরে নিয়ে আসেন কন্ট্রাক্টর এই অপকর্ম করছে কিনা। আর না করলে যদি না পারেন সরকারি আইন অনুযায়ী আপনার সে চাকরিতে কিভাবে থাকবে সেটা সরকারে বিবেচনা করবে, সব কাজ উপদেষ্টা করবে আর সচিব করে দিবে, আর আপনারা এরা আরামে বসে বসে এরকম বিল্ডিং এর মধ্যে থাকবেন আর বলবেন আমি আইছি আর গাড়ি বুক করবেন। এটা জন্য বাংলাদেশে 2000 মানুষ জীবন দেয় নাই। আমি কিছুক্ষণ আগে সবার উদ্দেশ্যে বলি, মুখে দেন, মুখে 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 দেন, এই গেল ভাই মাইকটা মুখের কাছে দেন। আমি কিছুক্ষণ আগে এই আইজি কে লেগেছি, আইজি কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। তাই আজকে আপনার অফিসে আসতে বলেছিলেন, দুপুরের পরে আমাকে আসতে বলেছিলেন। আমি কয়েকবার আপনার অফিসে এসে আপনার স্টাফ অফিসারের সঙ্গে কয়েকবার সাক্ষাৎ করেছি। আপনি সচিবালয় মিটিং শেষে অফিসে না এসে 4:30টার পরে ব্যক্তিগত কাজে চলে গিয়েছেন। আমি অন্তত 10-12 বার ফোন দিয়েছি, রিসিভ করেন নাই। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের 31 নারী শ্রমিক শ্রমভবনে সারাদিন না খেয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য বসে আছে। তাদের কেন চাকরিচ্যুত করা হলো? 10 মাসের বেতন বকেয়া, অথচ আপনি সেই কমিটির সভাপতি। আপনার কি কোনো দায় দায়িত্ব নেই? সবকিছু উপদেষ্টা আর সচিব করে দিবে, আর আপনি শুধু সরকারি বেতন ভোগ করবেন, সরকারি গাড়ি চড়বেন। আমরা আপনার পিছু পিছু ঘুরবো। এই জন্য তো ফেসিস সরকার পরিবর্তন হয় নাই। আরো অনেক আপত্তিজনক কথা শোনা যাচ্ছে, সত্য কিনা জানি না। শ্রমিকদের সমস্যা ঝুলিয়ে রেখে আপনি আরাম ভোগ আর চাকরির সুবিধা আমরা কাম্য করি না। দেশের স্বার্থে, জনস্বার্থে আমাদের সকলকে দায়িত্বশীল, মানবিক, জবাবদিহিমূলক কাজ করতে হবে। দুঃখিত, আমি বিষয়টি মাননীয় উপদেষ্টা ও সচিব মহোদয়কে জানাবো। অলরেডি আমি মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এবং আমাদের শ্রম সচিব সাহেবকে আমি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, ওনারা সেটা সিন করেছে অলরেডি। আমরা দেখব কালকে ওনারা কি উদ্যোগ গ্রহণ করে। কন্ট্রাক্টরের কালো হাত, কন্ট্রাক্টরের দুর্নীতি টিকবে থাকবে, নাকি এই দেশের শ্রমিক কর্মচারীরা কাজ করে তাদের পেটের ভাত যোগবে, এটাই প্রমাণ হবে আগামীকাল। সবাইকে ধন্যবাদ। আমি আরো অনেক ধন্যবাদ জানাই যারা আইন শৃঙ্খলা বাহিনী, যারা এখানে অনেক কষ্ট করছেন। আমাদের পক্ষ থেকে ভেঙে দাও, গুড়িয়ে দাও, 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 আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে, সারা বাংলায় খবর দেয়।